হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলেছি তোমাদের জন্য একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ ছিল আমার অসুস্থতার কারণে। ব্লগ ভিডিওতে প্রচুর রকম শ্যুট করতে হয়, তোমরা তো জানো। সেগুলো করার জন্য সেই রকম একটা শরীরটা ভালো ছিল না, তাই দিতে পারিনি। এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। গত রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য সকালবেলা দেখো পরিবেশটা এইরকম ছিল। তাই আমার পরিবেশটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম আমার বন্ধুদের সাথে না শেয়ার করলে তো হবে না। তাই এই পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই পাতার উপরে বিন্দু বিন্দু যে বৃষ্টির ফোঁটাগুলো আছে, তাতে যে কি অমায়িক লাগছে দেখো। আর ফুলগুলো যেন কি হাসি না হাসছে। আর এদিকে আমার জবা গাছে আজকে কিন্তু প্রচুর জবা ফুল ফুটেছে। আর এই লক্ষ্মী জবা গাছটাতেও একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। আর এইদিকে এটি হচ্ছে আমার বেলসুন্দরী। বেলসুন্দরী তো একটাই এসেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো পরিবেশটা দেখার পর এই খেয়ে নিচ্ছিলাম একটু গরম জল, কারণ গরম জলটা খেয়ে এনার্জিটা করে নিতে হবে। এইবারে আমি লাগবো সংসারের কাজে। এদিকে দিদি এসছে, দিদি আর বাদবাকি কাজগুলো সেরে দিচ্ছে। এখন আমি স্নান ধান করব আর ঠাকুর ঘরে যাব। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান ধান করে, আর ফুলগুলোও তুলে নিয়েছি। আজকে এতগুলো ফুল হয়েছে, আর এর থেকেও বেশি ফুল হয়, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এখন ফুল ফোটাটা একটু কমে গেছে। তাই এই ফুলগুলো দিয়েই আজকের কাজগুলো সারতে হবে। দেখো কতগুলো ফুল হয়েছে না আজকে। আমার গোপুসোনার স্নান করানো তোমরা তো প্রায় দেখেছো, তাই আজকে আর তোমাদের সাথে গোপুসোনার স্নানটা শেয়ার করলাম না। গোপুসোনার স্নান হয়ে গেছে, এখন আমি ফুল দিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এদিকে আমার চন্দনও বাটা হয়ে গেছে। চন্দন প্রতিটা ফুলে তুলসী পাতায় লাগিয়ে তারপরে কিন্তু আমি ভগবানকে দিচ্ছি। এদিকে আমার বাবা মহাদেবকে একটু অপরাজিতা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাবা মহাদেবের অপর নাম নীলকণ্ঠ কিনা, তাই নীলকণ্ঠ দিয়ে সাজালে কিন্তু বাবা মহাদেবকে বেশ সুন্দর লাগে। দেখো চারিদিকটা আমি একটু নীল অপরাজিতা দিয়ে সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমি আজকে ভগবানের প্রসাদে দেব আপেল। আপেল দিয়েই আজকে ভগবানের প্রসাদে দেবো। আগের দিন আর বাজারে গিয়ে মানে কোনো ফল নিয়ে আসা হয়নি। আজকে এই আপেলেই দেখলাম ঠাকুর ঘরে দুটো আছে, সেই আপেল দিয়েই আজকে আমি প্রসাদ দেবো। আর আপেল যখনই আমি আপেল দিয়ে পুজো দিই, আপেল কিন্তু সবসময় আমি এভাবে ছাড়িয়েই দিই। তারপরে প্রত্যেকটা প্রসাদে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি, জলেও তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে। এবার ওই প্রদীপ আর ধূপটাকে ধরিয়ে নেওয়ার সময়, এই যেমন প্রদীপ আর ধূপটা ধরানো হয়ে গিয়েছে, এবার ভগবানকে অর্পণ করে জল শঙ্খটিকেও এবার অর্পণ করে নেবো। জল শঙ্খের মধ্যে কিন্তু একদম জল ভরে তাতে একটা তুলসী পাতার একটা ফুল দিয়ে দিয়েছি। পুজোর সব বিধি হয়তো ঠিকঠাক হয় না, কিন্তু যতটুকুনি নিজের শুদ্ধ মনে করার চেষ্টা করি ততটুকুনি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। এদিকে দেখো সমস্ত ঠাকুর আমার হাতে কি সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে। আর ঠাকুর ঘরটার কাজ কিন্তু সকাল সকাল সারলে খুব মন থেকে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এদিকে ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীতাকে আমি ফুল দ্বীপ সবই দেখিয়ে নিয়েছি, ভোগও লাগিয়ে দিয়েছি। দেখো এখন কিছুক্ষণ থাকার পালা। ভোগ তোলার পরেই আমি গোপালকে দিয়ে দিয়েছি দোলনায়, আর গোপালের দোলনাটাকে আমি আবারও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গতদিন ওই ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। ছেলের ঠান্ডা লেগেছে, ডাক্তারবাবু বললো ওর ওয়েটটা একটু কম হয়ে গিয়েছে, ওকে প্রতিদিন এই ড্রাই ফ্রুটগুলো একটু খাওয়াতে হবে। তাই আমি গত রাত্রে সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। এখন সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো, কারণ ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। এখন ভাবলাম ওকে যদি একটু খাইয়ে দেওয়া যায়, দেখি বাবু আবার কি বলে। এই সুন্দর করে আমি এখন আমন্ডগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই খোলাগুলো খেলে তো আবার পেটটা ব্যথা করবে। বাবু তো আবার এই ছালতে থাকলে আরও খেতে চাইবেন না, তাই একটু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন ছেলেকে খেতে দিই, দেখিও কি বলে। নাও, এটা বাদাম, খেয়ে দেখো। ওটা খেজুর, দাও গালে দাও। আচ্ছা এটা বাদাম খেয়ে দেখো, এটা বাদাম খেয়ে দেখো। আচ্ছা এটা বাদাম খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। প্রথমবার যে কোনো খাবার খেলে যে অবস্থা হয়, বাবুর আজকে তাই অবস্থা। কোনোদিনই খাননি এই বাদাম, আজকে খেতে দিয়েছি, তাই দেখুন তার অবস্থা। না দেখি আমার বিড়ালটা দেখি। নাও 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 নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো এখানে আমি এই ভাত নিয়ে বসে আছি, আর বাবু এখন এই কার্টুন চলছে, এই কার্টুন দেখাই ব্যস্ত। ওই মুখে ভাত নিয়ে খানিকক্ষণ ধরে নাড়িয়েই যাচ্ছে। নাও নাও নাও, তাড়াতাড়ি নাও। বেটা সকাল সকাল খেয়ে নিলেই আমার ঝামেলা অনেকটাই মিটবে। এখন কিন্তু ঘড়িতে বেশি বাজিনি, তোমাদের একটু দেখিয়ে দিই।
দেখো বুঝতে পারছো এখন কটা বাজে? এখন বাজে কিন্তু ওই 8:30। মানে বেশ সকাল সকাল আমি উঠেছি। আমি উঠলেই ও তো পিছন পিছনে উঠবেই। এই বাবু এই বসে আছেন, খাচ্ছে, আর আমিও বসে আছি। ভাত খেয়ে পেট ভর্তি হয়েছে? কতটা পেট ভর্তি হয়েছে দেখাও। অতটা পেট ভর্তি হয়েছে? এবার তুমি ঘুমাবে? ও মা, এই খটখটে রোদ বেরিয়েছে, এই রোদের সকালবেলায় তুমি ঘুমাবে? মানে শুধু পড়াশোনার ফাঁকি দেওয়া? চলো পড়তে বসবে, চলো। এই যে সকাল থেকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, কিন্তু আমার রুমটাই এখনো ঠিকঠাক গোছানো হয়নি। পুরো রুমটা এইরকম অবস্থা। বড়মশাই ঘুম থেকে উঠেই ও ফ্রেশ হয়ে দোকানে চলে গেছে, আর বিছানাটা তোলা হয়নি। চলো এবার বিছানাটা তুলে নিই। দেখো পুরো রুমটা আমার গোছানো হয়ে গিয়েছে। এই রকমই থাক, ছোট ঘরে বাচ্চা থাকলে যা হয়, ও বারবারই বিছানায় উঠবে, এটা সেটা। এই যে কড়িগুলো দেখছো, এইগুলো তো গ্রামের কড়ি। ও আমাকে এইগুলোকে একদম নামাতে দেয় না বিছানা থেকে, বলে এইগুলো নাকি বিছানায় ওরা ঘুমোয়। তো থাক এখন এগুলো। দেখো সকালটা শুরু করেছিলাম কেমন মেঘলা আকাশ দিয়ে, আর এখন যেই একটু বেলা বেড়েছে কি সুন্দর রোদ দিয়েছে। আর রোদ দেওয়ার পর গাছগুলোকে দেখো আরো সুন্দর লাগছে, আর আকাশটাকে তো আরো খুব সুন্দর লাগছে। এবার আর কি, এবার ওই ভিজে জামা কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেওয়ার পর সকালে দিদি বাদ বাকি জামা কাপড়গুলো কাচাকুচি করে দিয়ে গেছিল, আর কয়েকটা ছিল সেইগুলোকেই মেলে নিচ্ছিলাম। রোদটা বেরিয়েছে তো আবার কখন বৃষ্টি আসবে তার তো ঠিক নেই। আর সেদিকে আমার ছেলের কাণ্ড দেখুন। দেখি বালিশটা তোল, দেখি কি বদমাইশি করছিস একটু দেখি। মানে একটু চোখের আড়াল হলেই দুষ্টুমিগুলো শুরু করে। দেখি দেখি, দেখাও, সবাই কিন্তু দেখছে তোমাকে। দেখাও কি দুষ্টুমি করেছো, একটু দেখাও। সেই সেই বোথ সাইড টেপটা নিয়ে সেটাকে পুরো বার করে কি অবস্থাটা করলো। দেখি দেখি ওর দেখি। না না আমি দেখি, বন্ধুদের দেখাই তোমার। ইস, এটা কি অবস্থা? তুমি এরকম দুষ্টুমি করছো কেন? ওটা গুছিয়ে রাখো। আচ্ছা, এটি হচ্ছে আমার পিসি শাশুড়ি। তাই একটু বাজারে যাব, তাই ওনার কাছে ছেলেকে একটু পাঠালাম যে তুমি একটু লক্ষ্য রাখো পিসিমা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারটা যা সেরে এসে এই ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি মশলাগুলো করে নেবো। মানে ওই নিয়ে এসছি একটু অল্প করে মাংস, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার। এখানে 500 মতো মাংস আছে। খাসির মাংস রান্না করতে অনেকটা সময় লাগে জানো। এখন আমি মশলাগুলো করে নেবো ঝটপট। কি করে খাসির মাংস রান্না হয়, মানে সময়টাকে বাঁচানোর জন্য, সেই রেসিপিটাই তোমার সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মাংসটাতে কিন্তু খুব অল্প চর্বি আছে, আর খাসির মাংস একটু চর্বি কম খাওয়াই কিন্তু ভালো। আর এদিকে আমি এই কিছু মশলা এইগুলোকে কেটে নিয়ে রেখেছি, এইগুলোকেই আমি এবার বেটে নেব। মাংসতে যে কপিস আলু লাগবে সেই কপিস আলু আমি এখানে নিয়ে নিয়েছি। এখন যাতে মাংসটা আরও তাড়াতাড়ি হয় তার জন্য এই কয়েকটা পেঁপে আমি একটু এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। এইরকম গ্রেট করে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না, আরও মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায়, আর তাড়াতাড়ি কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি খুব কচি একটা পেঁপে নিয়েছি, সেটাকে ভালো করে ছাড়িয়ে, অনেকে আমাদের মাঝে মাঝে দিই ছাল শুদ্ধ, আজকে ভাবলাম এইভাবেই দেব, তাই এইভাবে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পেঁপে দিলে তো এমনিই খাসির মাংস তাড়াতাড়ি গলে, তাই একটু পেঁপে দিয়ে নিচ্ছি। আর এদিকে যে যে মশলাগুলো লাগবে, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে আদা রসুন বাটা আছে, আর এটা কিন্তু খুব সুন্দর একটা মশলা। কি বলো তো, ওর মধ্যে জায়ফল, জয়িত্রী, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা সবটাই বেটে নিয়েছি, কারণ ওই হাতে মেখে বসাবো তো, তাই পরে আর দেওয়ার কোনো ব্যাপার নেই। এইগুলোকে দিয়ে এখন মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো। চলো এগুলো দিয়ে নিই। এর মধ্যে দেবো একটু হলুদ, মানে যা যা লাগে আর কি, তোমরা তো জানোই। একটু হলুদ দেবো,
একটু পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু কমই দিচ্ছি, পরে লাগলে তখন দিয়ে নেব। এবার এটা সুন্দরভাবে মাখাবো। একদম কড়াইতে মাখাচ্ছি কেন, ওই যাতে অন্য কিছুতে নিলে মাখালে আবার মশলাটা একটু হয়ে যাবে, মানে লেগে যাবে সেসব এতে, তাই ভাবলাম একেবারে এতেই মাখিয়ে নিই। এটা কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে, দেখতে পাচ্ছ তো আমি কীভাবে মাখাচ্ছি। আমি কিন্তু বেশ জোরে আছে মাংসটাকে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে ম্যারিনেট করে। এবার এটা কিছুক্ষণ এইরকম জোরে আছে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আবার ঢাকা দেবো। এইরকমভাবে ঢাকা দিয়ে জিনিসটা রান্না হবে, বুঝলে তো? এইভাবেই রান্না করতে হয়। আর এইভাবে ঢাকাতে রান্না করলে কিন্তু টেস্ট, যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। এটা আমার মতে, সবার মত মিলবে কিনা বলতে পারছি না। মাংসটা অনেকক্ষণ ধরে ঢাকাতে কষিয়ে ঠিক এই রকম একটা পর্যায়ে এসেছে। মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবারে খানিকক্ষণ ধরে গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের মাংস। আর তার উপরে দিয়ে দিতে হবে কিন্তু একটু গরম মশলা, সেটা আমরা সবাই জানি। যাই হোক, এটা আর বলার কিছুই না। এদিকে আমার মাংসটা তো হয়ে এসছে প্রায়, এবার জল ঢেলে দিয়ে রাখার পালা। হয়ে গিয়েছে, এখন তোমাদের দেখাবো মাংসের কালারটা কেমন এসছে। এই দেখো, একদম থকথকে একটা সুন্দর গ্রেভি হয়েছে। আমি কাশ্মীরি রেড চিলি বা লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, কাঁচা লঙ্কারই তরকারি হয়েছে, কারণ ছেলে খাবে, আমরাও খাবো তার সাথে। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর মাংসগুলো কিন্তু একদম গলে গেছে। আর পুরো রান্নাটা করতে কিন্তু আমার ওই আধা ঘন্টা, ওই 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। খাসি মাংস কিন্তু পেঁপে ছাড়া এত তাড়াতাড়ি রান্না করা যায় না। চলো এটা ঢাকাই থাক গরমে যতক্ষণ। আর এই দিকে করেছি আমি ডাল, ওই এক সাঁতালেই ডাল করেছি, ফোড়ন টোড়ন দিইনি, একেবারেই ডাল করেছি। একটু ঘন করেই করেছি, ছেলের বাবা প্রতিদিন একটু ডাল খেতে চায়, তাই ঘন করেই ডালটা করেছি। দুপুরবেলার মেনু এটাই। এবার ছেলেকে চান ধান করাবো, খাওয়াবো। চলো। এদিকে ছেলের বাবা আর আমার ভাই যাচ্ছিল একটা কাজে, তাই ওদেরকে একটু টাটা করে দিলাম, আর তারপরেই ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছিলাম। মানছো ভাত? আজকে রেসিপি কিন্তু আমার ছেলের খুব ভালো লেগেছে, বুঝতেই পারছেন কোনো রকম ঝালও হয়নি, তাই ওর খেতে খুবই সুবিধা হচ্ছে। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগের সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।